এবার মুর্শিদাবাদ ও মালদহ বাংলাদেশের সাথে যুক্ত হতে চাচ্ছে। সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেবেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশিদের জন্য নতুন ফাঁদ তৈরি করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মুর্শিদাবাদ মালদহ বাংলাদেশ হয়ে যাবে ভারতের কংগ্রেস নেতা অধীর চৌধুরীর আশঙ্কা। বাংলাদেশে অশান্তি বিরাজ করছে দাবি করে এবার বড় আশঙ্কার কথা প্রকাশ করলেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল এই খবরটি জানিয়েছে। এই কংগ্রেস নেতা মনে করেন বাংলাদেশে সরকারিভাবে মৌলবাদকে মাথাচাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোতেও। এটি এখনই বন্ধ করা না গেলে আগামী দিনে পশ্চিমবঙ্গ নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে। এই কংগ্রেস নেতার আশঙ্কা, পরিস্থিতি চলমান থাকলে পশ্চিমবঙ্গের মালদহ, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার মতো মুসলিম প্রধান এলাকাগুলোকে বাংলাদেশ নিজের অংশ হিসেবে দাবি করবে। এ অবস্থায় রাজ্য এবং কেন্দ্রকে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এই কংগ্রেস নেতা। এই কংগ্রেস নেতা ভারতের রাজনীতিকে ঠুকনো রাজনীতি বলেছেন এবং আরো বলেছেন পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে, এগুলো ক্যান্সারের লক্ষণ। তাই এ বিষয়ে এখনই সিরিয়াস পদক্ষেপ নেওয়া উচিত। এই নেতার অভিযোগ, সম্প্রতি তিনি মৌলবাদীদের কৌশল নিয়ে কথা বলেছিলেন, কিন্তু কিছু কিছু মিডিয়া তার কথাকে বিকৃত করে প্রচারের চেষ্টা করছে। এই নেতা আরো বলেছিলেন বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, ক্ষমতার স্বাদ পায়, তাহলে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। বাংলার মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরে মুসলিমরা সংখ্যাগুরু। মুর্শিদাবাদে 70% মুসলিম বসবাস করে। এর আগামী দিনে এই অংশগুলোকে বাংলাদেশের অতিরিক্ত অংশ হিসেবে দাবি করবে। এই নেতা আরো বলেন মৌলবাদীদের এখনই রুখা না গেলে তারা এখন যেমন উত্তর পূর্ব নিয়ে দাবি করছে, আগামী দিনে বাংলার ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দাবি করবে। এই কংগ্রেস নেতা আরো বলেন দেশ স্বাধীনের 2 দিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। তখনও মৌলবাদীরা দাবি করেছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অংশ। আজও মুর্শিদাবাদে মুসলিমরা সংখ্যায় বেশি। মৌলবাদ মাথাচাড়া দিলে দেশ স্বাধীনের সেই পরিস্থিতি আবারও ফিরতে পারে। এই ছিল এই কংগ্রেস নেতার শঙ্কা। সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেবেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান হিসেবে তিনি রাজনীতিতে নাক গলাবেন না এবং সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতেও দেবেন না, এমন স্পষ্ট অঙ্গীকার করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আরো বলেন সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছে এবং তারা যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে। সেনাপ্রধান আরো বলেন যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে, আমরা তখন নিঃসন্দেহে সেনানিবাসে ফিরে যাব। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি, আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমাদের সহায়তা চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সামরিক অসুবিধাও হয়, তারপরও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্বের বিষয়ে তিনি বলেন আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন, হয়তো ভিন্ন মতের মানুষও আছেন। আমার অতীত অভিজ্ঞতা বলে যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশাবাদী জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন এখনো সমঝোতা সম্ভব, একসঙ্গে বসলে সেটা সম্ভব। এটা একটা সাংস্কৃতিক ব্যাপারও বটে, সবার এটা বোঝা উচিত। আমি নৈরাশ্যবাদী নই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দিচ্ছে। এর ফলে রাজ্যে এখন অস্থিরতা বিরাজ করছে। তিনি এই বিষয়টিকে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের নীল নকশা বলে আখ্যায়িত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ করেন। তিনি বলেন সীমান্ত রক্ষায় নিয়োজিত বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশ করতে সহায়তা করছে
এবং পশ্চিমবঙ্গের মহিলাদের উপর নির্যাতন চালাচ্ছে। সীমান্ত রক্ষা তৃণমূলের দায়িত্ব নয়, সীমান্ত আমাদের হাতে নেই। তাই কেউ যদি তৃণমূলকে দোষারোপ করে, আমি তাদের জানিয়ে দিতে চাই সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর। তিনি আরো বলেন, আমি পুলিশের ডিজিকে নির্দেশ দেব কোন দিক দিয়ে অনুপ্রবেশ ঘটছে তা খুঁজে বের করতে। পুলিশের কাছে সব তথ্য আছে এবং কেন্দ্রও তা জানে। আমি এ বিষয়ে কেন্দ্রকে কড়া চিঠি লিখব। প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বাংলাদেশ বা অন্য কারো সঙ্গে শত্রুতা চাই না, কিন্তু এখানে দুষ্কৃতিকারীদের আসতে দেওয়া হচ্ছে। তারা অপরাধ করে আবার সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে। বিএসএফ এতে সাহায্য করছে আর কেন্দ্রীয় সরকার তার অংশীদার। তিনি কেন্দ্রকে সতর্ক করে বলেন, যদি কেউ বাংলায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বেশ কিছু অংশ অনিরাপদ নদ নদী ও জলাভূমিতে ঘেরা। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই অনিরাপদ অংশগুলোই অনুপ্রবেশ ও চোরাচালানের পথ খুলে দিয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নার্সারি হয়ে উঠেছে। যারাই ধরা পড়ছে তারা সবাই বাংলাদেশি এবং তাদের বেশিরভাগের ঠিকানা দিদির বাংলায়। মমতা দিদি ভোটের লোভে এসব করছেন। তিনি বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গকে প্রবেশদ্বার বানিয়ে ফেলেছেন। এর কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করছে। এই ইস্যু আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল, কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তেজনার একটি নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। বাংলাদেশিদের জন্য নতুন ফাঁদ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে অনেকেই বিগত বহু বছর ধরে ভারতে আসছে। এদের কেউ কেউ বেশি আয় করার জন্য, কেউ কেউ ভালো জীবনের আশায়, কেউ আবার জঙ্গি কার্যকলাপের জন্য। এর মধ্যেই বহু বাংলাদেশি দিল্লিতে বসবাস করছে। সেই বাংলাদেশিদের চিহ্নিত করতে 2 দশক আগে দিল্লি পুলিশ বাংলাদেশ সেল গঠন করেছিল। যে পুলিশ কর্মীরা বাংলা বলতে পারতেন তাদের নিয়ে গঠন করা হয়েছিল সেই সেল। বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে এই সব পুলিশ কর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে খবর সংগ্রহ করতে হতো। সেই বাংলাদেশ সেল পুনরায় চালু করেছে দিল্লি পুলিশ। সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে। এদিকে বিগত আগস্ট থেকে বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে এই সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। জানা গিয়েছে, দিল্লির একটি জেলায় 5 থেকে 10 জনের এই সেল গঠন করা হয়েছে। একটি দলের নেতৃত্বে আছেন একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর। আসামের বাঙালি অফিসারদের সাহায্য নেওয়া হচ্ছে এর জন্য। বাংলা ভাষায় কথা বলা ব্যক্তিদের চিহ্নিত করে বাংলাদেশিদের ধরার চেষ্টা করছে দিল্লি পুলিশ। উল্লেখ্য, দিল্লিতে অনেকদিন আগেই একাধিক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিল। 2024 সালে নাকি প্রায় 50 জন বাংলাদেশিকে ডিপোর্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে দিল্লি পুলিশ। আবার বাংলাদেশিদের এই দেশে অনুপ্রবেশে সাহায্যকারী একটি চক্রের 11 জনও ধরা পড়েছে দিল্লিতে। এই আবহে রাজধানী জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার অভিযান এখনো চলমান রয়েছে। এর আগে দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছিল। বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছে বেশ কয়েকজন বাংলাদেশি। এরই মাঝে আবার গত কয়েকদিন শীত বেড়েছে, তার সঙ্গে ভুরে কুয়াশাও বেড়েছে, যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এসবের মাঝে আশঙ্কা হচ্ছে বেআইনিভাবে আরো বেশি সংখ্যক বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন ভারতের বিভিন্ন রাজ্যে। অপরদিকে মিয়ানমারের আরাকান আর্মি রাখাইন দখল করে নিয়েছে। বাংলাদেশে তাই রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়েছে। এর চাপও বাড়তে পারে ভারতে। এ ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।